বন্ধুরা, আপনারা তো জানেন পূর্ব পাকিস্তানের ঘরে শেখ হাসিনা ছেড়ে চলে আসার পরে সেই দেশের এখন ক্ষমতায় এসছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসুফ একজন সুদখোর। হ্যাঁ, এই ইউনুসুফ সম্পর্কে আমি আপনাদের এমন কিছু আজকে ভিডিও ক্লিপ নিয়ে এসেছি যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। যদিও এর সম্পর্কে আমরা বললে বা কোনো ভারতীয়রা বললে সেটা তাদের কাছে একটি ভারত বিরোধিতা কথা, সেটা বাংলাদেশ বিরোধিতা কথা হয়ে দাঁড়ায়। কিন্তু সেই দেশেরই মানুষ যখন বলে সেটা একটু ভালো করে শুনবেন, কেননা এই ডক্টর মোহাম্মদ ইউনুসুফ একবার বলেছিল কান ধরে যে উনি রাজনীতিতে আসবে না। আর ওই যে পয়সার গন্ধ, ওটাকে আর ছাড়তে পারে, কেননা পুরনো যে অভ্যেস আছে। আর এই ইউনুস সম্পর্কে এমন কিছু কথা বলবে যেটা শুনে আপনারা বুঝতে পারবেন হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এই সরকারও কান ধরে এই ইউনুসুফ আবারও পালিয়ে গেলেও যেতে পারে। তো যেটাই হোক বন্ধুরা, বেশি কথা না বলে আপনারা আজকের এই ভিডিওটিকে দেখে নিন আর এই ডক্টর ইউনুস সম্পর্কে অবশ্যই আপনারা শুনে নিন, কেননা এই ইউনুস ক্ষমতায় এসে ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য রিকোয়েস্ট করেছিল। চলুন ভিডিওটি দেখে নিই। ডক্টর ইউনুস এইভাবে কান ধরে বলেছিল যে আমি আর কোনোদিন রাজনীতি আসবো না। কী বলছে? এইভাবে বলেছিল যে আমি আর জীবনে কোনোদিন রাজনীতি করবো না। সেই ডক্টর ইউনুস এখন কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার তথাকথিত, অথবা আমার ভাষায় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা সরকারের তিনি প্রধান। আপনাদের মনে আছে, আপনারা ফেসবুকে সার্চ দেন, আপনারা গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন। তিনি কান ধরে বলেছিলেন যে আমি আর জীবনে রাজনীতিতে আসবো না। তাকে আবার কান ধরে পালিয়ে যেতে হবে। লিখে রাখেন ডক্টর ইউনুসকে খুব শীঘ্রই কান ধরে আবার পালিয়ে যেতে হবে। ওই যে আমি বলি যে আমাদের এলাকায় একটা গল্প আছে জামালপুরা ভাষায়, কই কিরে তোর দাদা মারা গেছে, তোর বাপের চাইতে তুই বেশি কান্দস কে? কয় আমি চিন্তা করতেছি আজরাইল তো বাড়ি চিনে গেল। তো আমার কথা হলো ভাই, শেখ হাসিনা চলে গেছে, সেই জন্য আমি একটু চিন্তিত না, কারণ আমি আওয়ামী লীগও করি না, আবার আমি তার দলের সমর্থক তো নই। আমি তার চিন্তা করি না, আমি কাঁদি না, আমি হাসি। কেন হাসি জানেন? কারণ ডক্টর ইউনুস 5 কোটি নেতা সমর্থক এবং লাখো লাখো নেতা কর্মী থাকতে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। মিস্টার ডক্টর ইউনুস কান ধরা নেতা, নিজে কান ধরেছিলেন। ওই যে কি 5 ফেব্রুয়ারি নাকি কি যেন কান ধরা দিবস, শাপলা চত্বরে তো একটু মোটামুটি ভয় দেখায় আর এবেরা পুলিশেরা কান ধরাইছিল এই হেফাজতে পাকিস্তানিদের, তাই না? কওমি মাদ্রাসা ছাত্রদের, তাদের কথা আলাদা, তাদের জোর করে কান ধরাইছিল। আপনি ডক্টর ইউনুস কিন্তু নিজেই কান ধরে জিবাই কেমন বলছেন না, বলছিলেন আমি আর রাজনীতিতে আসবো না। আপনি কিন্তু এসেছেন আমেরিকার টারজান যেমন খেলে, টারজান যেমন ঝল্লই বুঝেন, মানে ঝুলে ওই যে লতা পাতা ধরে ঝল্লই দিয়ে দিক ওদিক, আপনি আমেরিকার লতা ধরে এখানে আসছেন, ভালো কথা। কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে শেখ হাসিনা, শেখ মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, ওই যারা চাপা মারেন না যে ডক্টর ইউনুস মহাবালেশ্বর বাল হয়ে গেছে, বালেশ্বর বাল ডক্টর ইউনুস, আপনারা ভুলে গেছেন যে শেখ হাসিনা সে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমি তার পক্ষের জন্য বলতেছি না, মনে রাখেন ও ডক্টর ইউনুসের এক নোবেল প্রাইজের চাইতে শেখ মুজিব একটা ব্র্যান্ড। আমাকে বিএনপির অন্তত 50 জন নেতা বলেছে যে ফরিদ ভাই বা ফরিদ চাচা বা ফরিদ মামা বা ছোট ভাই ফরিদ, যে আমাদের একজন শেখ মুজিব নাই, আমাদের একজন শেখ মুজিব নাই। এটা বিএনপির নেতারা আমাকে বলছে, কেন্দ্রীয় নেতা, বিএনপির থানা লেভেলের নেতা থেকে কেন্দ্রীয় নেতা আমাকে বলছে। আবারও বলি, আমার ভয় দেখায় লাভ নাই। আমার সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইভেন জামাত ইসলাম, সবার সাথে সম্পর্ক খারাপ না, কিন্তু আদর্শগতভাবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে কারোর সাথে ছাড় দেই না। বুঝতে পারছেন? আমার ভয় দেখায় লাভ নাই। হ্যাঁ, আমি কি ভয় পাই? মব লিঞ্চিং, উস্কিয়ে দিয়ে হাজার হাজার জনতা বা শত জনতা এসে ক্ষতি করবে, সেটা নিয়ে আমি চিন্তিত। ওই জেলখানার ডর, পুলিশের ডর, ওই বাল ছাড়লে আমি চিন্তা করি না। বা কোনো গুন্ডা আমার না, কোন গুন্ডার কতটুক হাত লম্বা আমি সত্যি চিনি।
কোন গুন্ডার নাভির নিচের লোম, তার বাপের নাভির নিচের লোম কত আমি শেখ ফরিদ জানি। বুঝতে পারছেন? আমার গুন্ডা মেয়ের আমার ভয় দেখায় না। গুন্ডাও ঠেকাইতে পারবো, পুলিশও ঠেকাইতে পারবো আমি শেখ ফরিদ। ওগুলো ভয় আমারে দেখায় না। প্রশ্ন হচ্ছে মব লিঞ্চিং, এই যে মৌলবাদী জনতা উস্কে দিবেন সেই ভয় আমি শঙ্কিত। কারণ ওটা তো কারো বাবার ক্ষমতা নাই ঠেকানের। যেটা এখন জামাত কি সুন্দর পলিসি নিচ্ছে দেখছেন, ক্ষমতায় কিন্তু এখন জামাত কিসের চ্যাটের হিজবুত তাহির। ওই মুফাসসিল ইসলাম বলেছে যে হিজবুত তাহিরের ক্ষমতা নাকি হিজবুত তহির, বালচাল কথা বলে লাভ নাই। এই দেশে ক্ষমতা এখন জামাত আর হেফাজত, বিএনপিও না। বিএনপি তো ভোট পেয়ে নির্বাচন করতে হবে। বিএনপিরও তো মাথা মোটা, আওয়ামী লীগের যেমন মাথা মোটা বিএনপির তেমন বিএনপিরও মাথা মোটা। বুঝতে পারছেন? বিএনপিরও মাথা মোটা, আওয়ামী লীগের চেয়ে একটু কম, একটু বেশি মোটা। আওয়ামী লীগের একটু কম মোটা, ওদের একটু বেশি মোটা, দুইটাই মাথা মোটা আমরা জানি। আওয়ামী লীগ বুঝতেই পারে নাই। আমরা বলছি হেফাজত ভিতরে ভিতরে কাজ করতেছে, জামাত ভিতরে ভিতরে কাজ করতেছে, হেফাজত পাকিস্তান, জামাত বিএনপি। আওয়ামী লীগ আমাদের কি বলছে জানেন? যে সমস্ত বালেশ্বর পালরা আমাদের আওয়ামী লীগের দালাল বলেন, শুনেন, কোনো মায়ের পুত বলতে পারবে না আওয়ামী লীগের কাছ থেকে কোনোদিন একটু সুবিধা নিছে। কোনো মায়ের পুত জন্ম নেয় থাকলে বলেন যে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিছি বা সুবিধা কোন নিতে চাইছি। এখনো যদি মনে করি বিএনপির কাছ থেকে সুবিধা নেবো, আমি শেখ ফরিদ পাবো। দেখতে চান আপনারা বিএনপির কোন নেতাকে ফোন দিতে বলেন? কোন তারেক রহমান ছাড়া কোন নেতাকে বলবেন আমার নাম বললেন, আমি শেখ ফরিদের নাম বললেন, আমাকে সুবিধা দিবে কিনা যান আপনি গিয়ে। তারেক রহমান ছাড়া, কারণ চাপা আমি তো আপনাদের মতো প্রোপাগান্ডিস্ট না। তারেক রহমানের সাথে কোনোদিন আমার কথা হয় নাই। বিএনপির সেন্ট্রাল মেম্বারকে আমি চিনি না। না আপনারা 2 দিনের বইরে গিয়ে বিএনপি চিনে গেছেন সেন্ট্রাল মেম্বার। আরে মিয়া, আগে তো আমিও তো ছাত্রদল করতাম। সালাম তালুকদার যখন আমরা রাজনীতি বুঝি নাই, যখন আমরা ছিলাম হলো পিঁপড়া, তখন আমরা বিএনপির মহাসচিবের সাথে চলছি। বালের কথা বলেন মিয়া, আমাকে বিএনপি রাজনীতি শিখান, তাই না? ওই কাওয়া কাদের, মান্নান ভুইয়া আসছে। যা বলছিলাম, আমার রাজনীতি শিখান না। বুঝতে পারছেন? 16 বছর বয়স থেকে রাজনীতি করি, 16 বছর। ওই বাল ছাল আমার ভয় দেখায় না। ওই কি আওয়ামী লীগ কি বিএনপির গুন্ডা, ওই বাল ছাল শেখ ফরিদ গুন্ডা না। বুঝতে পারছেন? শেখ ফরিদ বাল ছাল, আওয়ামী লীগ বিএনপির গুন্ডারা আমি চিনি। বহুত গুণ। আমার মেয়ে দিনের বেলা পিস্তল ঠেকানো, আমাকে ঠেকানো হয়েছে একবার না কয়েকবার। ওই বাল ছাল আমার দেন না। পিস্তল ঠেকালে মেয়ে মুইতে দিবেন, মুইতে। আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, পিস্তল ঠেকালে মুইতে দিবেন আপনারা। আমি শেখ ফরিদ কিন্তু মুতা তো দূরের কথা, তারা মাপ চেয়ে চলে গেছে আমার কাছ থেকে। আমাকে চিন্তা করে যেমন পিস্তল ধরছে আওয়ামী লীগ বিএনপি লোক পিস্তল গান পয়েন্ট আমি শেখ করেছিলাম। ওই বাল ছাল আমাকে দেখান না। আপনারা যারা বাল ছাল গুন্ডা না আওয়ামী লীগ বিএনপির, তারা কিন্তু যতক্ষণ নেতা না বলে কারো একটা বাল সোজা করতে পারবেন না। 10 বছরের বালকের একটা বাল সোজা করতে পারবেন না যতক্ষণ আপনার নেতা অনুমতি না দিবে। আমি শেখ ফরিদ কোনো নেতার দাদা, আমি বাল না আরো কিছু তুলতে পারি, তার ডকুমেন্টস আছে। দেখতে চান? তারা চায় না। আমার ভয় দেখায় না। নাম্বার 1 ভয় পাই কোনটা? মৌলবাদীদের। আমি জানি যে আপনারা আওয়ামী লীগ থাকেন আর গুন্ডা থাকেন। আওয়ামী লীগের বহু গুন্ডা আমার বহু কিছু করতে চাইছে। যারা আমার এখন আওয়ামী লীগ বলাইছেন না, যান গিয়ে দেখেন আওয়ামী লীগের আমার কি বলতো। এখন আওয়ামী লীগরা বিএনপিরা বলতেছে আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ আসলে আবার বলবে আমি ফরিদ বিএনপি করি। জানেন আপনারা? জানেন না। বললাম একটু, যেটা বলছিলাম, কাউয়া কাদের তো যখন মহাসচিব হয়েছে তখন মহাসচিব একটা ওই দাম নাই, কোনো পাত্তা নাই মানুষের। সালাম তালুকদার মহাসচিব বিএনপির, আব্দুল সালাম তালুকদার যখন মহাসচিব ছিলেন, আমরা তার পাশে থাকতাম। তাই আমারে রাজনীতি শিখায়েন না। বুঝতে পারছেন? শুক্র 8 দিন রাজনীতি করে ছাত্র দল থেকে গিয়ে ছাত্র ইউনিয়ন করা লোক। ক্ষমতা থাকাকালীন আমি শেখ ফরিদ বিএনপি ক্ষমতা থাকাকালীন ছাত্র ইউনিয়ন করা লোক। ছাত্র দল পরিত্যাগ করে আমি শেখ ফরিদ ছাত্র ইউনিয়ন করা লোক। বাল আমার এমএলএকে দালাল বলেন, ফাইজলিম চোদার না, কোন বাপের ব্যাগ সব বাল ছালতে চিনি। গণজাগরণ মঞ্চে যে খুব লাভ দিচ্ছেন যে আওয়ামী লীগ পাওয়ারে সব শালারা এখন যায়, এখন চিঙ্গুমাম হয়ে গেছেন। এখন আওয়ামী লীগ ভালো না, আপনাদের আমি চিনি। বিএনপি যখন বিরোধী ছিলেন বিএনপি ভালো না, বিএনপির নামে আপনারা কম বদনাম করেন নাই। এখন বিএনপি ভালো হয়ে গেছে। হ্যাঁ, আমি শেখ ফরিদ জামাতের মগবাজার অফিস ছাড়া সব জায়গাতে যাওয়ালো। আমারে রাজনীতি শিখায়েন না। ওই সিঙ্কুবাম মিঙ্কুবাম টিঙ্কুবাম রাজপথ সব বাল ফালাইয়ে আমি শেখ ফরিদ পয়দা হয়েছি। বুঝতে পারছেন? 1 নাম্বার ওটা গেল। এবার পয়েন্টটা আসে, মিস্টার ডক্টর ইউনূস, আমি লিখে রাখেন আজকে আমার, আমি জানি আমার প্রচণ্ড ক্ষতি হবে। অলরেডি আমার পরিবার পরিজনকে
ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি জানি, আপনাদের বলে রাখি, এই মুহূর্তের পরে আমি যদি কখনো গায়েব হয়ে যাই বা আমাকে গায়েব করে দেওয়া হয় এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি বিএনপিকে দায়ী করি না। আবার বলি, আমি কিন্তু বলি না বিএনপি দায়ী। আমার কোনো ক্ষতি হয়ে গেলে, আমি যদি গায়েব হয়ে যাই, আমার পরিবারের কোনো ক্ষতি হয়, এই বর্তমান তথাকথিত মেধাবীদের গভর্নমেন্ট, এরা 12 জন দায়ী, আর দায়ী হচ্ছে হেফাজত এবং জামাত। বিএনপিকে কিন্তু দায়ী করি নাই, কারণ বিএনপির এত মাথা মোটা না, মানে এত ঠান্ডা মাথার লোক না, মাথা মোটা না, এত মাথা মোটাই। আমার ক্ষতির জন্য দায়ী এই ইন্টারিম গভর্নমেন্ট। আমি এবং আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের ক্ষতির জন্য দায়ী থাকবে এই গভর্নমেন্ট, বা আমি যদি গায়েব হয়ে যাই এই গভর্নমেন্ট দায়ী, এবং তাই জামাত ও হেফাজত, বা আমার যে কোনো প্রকার ক্ষতি হলে। আমি কোথায় আছি এটা আপনাদের আমি পরে জানাবো, একটা সময় পরিস্থিতি বুঝে আপনাদের আমি জানাবো। নাম্বার 2, ডক্টর ইউনূসকে আমি বলে রাখি, মিস্টার ডক্টর ইউনূস, আপনাকে আবার কানে ধরে পালিয়ে যেতে হবে, আপনি প্রস্তুত থাকেন। তবে আমার ধারণা, শেখ হাসিনাকে তো আর্মিরা তো যেতে দিছে, আপনি সেনাবাহিনীকে, আপনার জন্য খুব করুণা হচ্ছে আমার আগেই, আপনার জন্য আমার মায়া হচ্ছে। আপনি রাজনীতিতে একটা শিশু, নাবালক, ওই যে 2 নাবালক রাজনীতিক আছে না, উপদেষ্টা হয়েছে, তাদের সব আপনি রাজনীতিতে নাবালক, আপনি রাজনীতি কিছুই জানেন না, আপনি জানেন না মিডিয়া। আমি আপনার জন্য অগ্রিম করুণা প্রকাশ করে রাখলাম। মিস্টার ডক্টর ইউনূস, আমাদের মাননীয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, আপনার জন্য আমি অ্যাডভান্স করুণা প্রকাশ করে রাখলাম, কারণ আমি বেঁচে থাকবো কিনা আমি জানি, আই ডোন্ট নো। ঠিক আছে, কারণ আয়না ঘর তো এখন আগে ছিল 1টা কি 2টা, এখন আয়না ঘর, পুরো বাংলাদেশটা এখন আয়না ঘর। আপনারা দেখলেন তো দীপু মনিকে কিভাবে ঘুষাঘুষি করলো। একটা মানুষকে অপরাধ করে থাকলে আইন আছে, তার শাস্তি হবে, আপনি তাকে গিয়ে সেখানে ঘুষি মারছেন, মনে আছে এটা? দেখলেন তো, আমরা দেখলাম তাকে ঘুষি দেওয়া হয়েছে, তাকে মারতে গেছে, মারছে, আদালত চত্বরে আপনি মারছেন, আবার চাপা মারেন আয়না করতেছিল, গোপনে টর্চার করছে, আপনারা তো প্রকাশ্য করতেছেন, এটা তো ডাবল আয়না ঘর। পুরো বাংলাদেশটা এখন আয়না ঘরে পরিণত হবে আমি জানি। জামাতে ইসলাম এবং হেফাজত পুরো বাংলাদেশটাকে একটা আয়না ঘরে পরিণত করবে বিএনপির কাঁধে ভর করে। এই মাথা মোটা বিএনপি জানবে না, বিএনপির অবস্থা করুণ হয়ে যাবে এরা যদি টিকতে পারে। এই জামাত এবং হেফাজত, কি যে আসলে হেফাজত বলতে কিছু নাই, সবই জামাতে ইসলাম, হেফাজতে পাকিস্তানি, বিএনপির কাঁধে ভর করে আসবে। তারা বিএনপিকে কেন নিচ্ছে জানেন? কারণ তারা যদি মাঠে নামে, পাবলিক একেবারে মানে লাইথে চয়ে দেয়, বাংলাদেশ সারা করে বঙ্গোপসাগরে ফেলে দিবে এই জামাত হেফাজতকে। তাই আর বিএনপির কাঁধে ভর করে আসছে, বিএনপির কাঁধে ভর করে আসছে পরিকল্পিতভাবে। এটা বিএনপির এখন বুঝবে না, যাই ওটা বলতেছেন, ওই প্রসঙ্গ আলাদা। আবারও বলি, পুরো বাংলাদেশ এখন আয়না ঘরে পরিণত হতে যাচ্ছে, ধীরে 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 পুরো বাংলাদেশ আয়না ঘরে পরিণত হবে। এরা এক আয়না ঘরে বিরোধিতা করতে গিয়ে পুরো দেশটাকে আয়না ঘরে পরিণত করছে। এই যে দেখেন, অটোপাস, সচিবালয় ঘেরাও, হিন্দু সংখ্যালঘুদের বাধ্য করতেছে ক্ষমতা, মানে তাদের চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করতেছে, কি শিক্ষক, কি সরকারি অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন জায়গায় আমার কাছে বহু ইনফরমেশন আসছে যারা পদত্যাগ করতে বাধ্য করতে চাচ্ছে। ওটাও বাদ দিলাম। আমি আবারও পরিষ্কার করে বলে যাই, মিস্টার ডক্টর ইউনূস, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, আপনার জন্য আমি অ্যাডভান্স করুণা প্রকাশ করে রাখলাম। কারণ আপনি চিনেন না বাংলাদেশের মিডিয়া কি, এরা 1 সেকেন্ডের মধ্যে পোল্টি মারবে। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি চিনেন না, 1 সেকেন্ডের মধ্যে পোল্টি মেরে দিবে। আপনি জানেনই না, যার 5 কোটি সমর্থক এবং লাখো লাখো নেতাকর্মী থাকতে, এবং যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এবং থ্রাইস টাইম 4th টাইম যিনি প্রাইম মিনিস্টার, তাকে পালিয়ে যেতে হয়েছে। আর আপনি তো ডক্টর ইউনূস, আপনার তো একটা লোকও নাই, আপনার একজন রাজনৈতিক কর্মী আছে, নেতা তো বহু দূরের কথা, আপনার একজন কর্মী নেই। তাহলে আপনার কি পরিণতি হবে? আপনি নিজেই এখন আমার চেয়ে, আপনার নিঃসন্দেহে আপনি আমার চেয়ে বড় পণ্ডিত, কোনো সন্দেহ নেই। রাজনীতিতে আপনি আমার ছাত্র হওয়ার উপযুক্ত না। আপনি রাজনীতিতে মিস্টার ডক্টর ইউনূস, আপনি আমার ছাত্র হওয়ার উপযুক্ত না। আপনাকে আগে 5-6 বছর রাজনীতির আম পাবলিকের সাথে রাজনীতি করে, উপজেলা, জেলা, ওয়ার্ডে রাজনীতি করে আমার কাছে রাজনীতি শিখতে আসতে হবে। কিন্তু হ্যাঁ, আমি আবার আপনার অর্থনীতিতে, ব্যবসায়, মানুষের রক্ত চোষায় আমি আপনার কাছে শিশু, আমাকে পড়াশোনা করে আসতে হবে, এটা আমি মানি। ঠিক আছে? আর আপনি যে নোবেল প্রাইজ মহামানব হয়ে গেছেন, এই বাল ছাড়লেন, আমার তো তার টাইম নেই। এগুলো আমেরিকারা বহুত পয়দা করে 5 সেকেন্ডের মধ্যে। কালকে আমেরিকা যদি আমাকে এখানে বসায় দেয়, আমিও আপনার চেয়ে বড় বালেশ্বর। সো আপনি ডক্টর ইউনূসের জন্য আগে, আপনাকে আবারও বলি, আপনাকে আবার কানে ধরে
জিভায় কামড় দিয়ে আবার মাপ চাইতে হবে জনগণের কাছে এবং প্রকাশ্যে যে বাবা গো, আমি একবার কানে ধরেছিলাম, কেন যে আমি রাজনীতি এত জঘন্য আমি জানতাম না। আপনি কিন্তু বাংলাদেশ কোনো সেনাবাহিনীকে আপনি চিনেন না। আপনি পুলিশ যেমন তেমন, সেনাবাহিনীকে আপনি চিনেন না। আপনি কোনোদিন এদের পকেটে শেখ হাসিনা রাখতে পারে নাই। সেনাবাহিনীকে শেখ হাসিনা পকেটে রাখতে পারে নাই, খালেদা জিয়া পকেটে রাখতে পারে নাই। আপনি ডক্টর ইউনূস রাজনীতির যারা একটা কর্মী নাই, নেতা তো বহুত দূর, আপনার কোনো সংগঠন নাই, আপনি বুঝি এই সেনাবাহিনীকে পকেটে রাখবেন। আর আমেরিকা সাদ্দামের পরিণতি দেখছেন। সাদ্দাম ছিল তাদের দেয়ার বয়স, এখন কিন্তু মাটিতে খালাস হয়ে গেছে। আপনি সময় থাকতে পালিয়ে যান, তাহলে আপনার পরিণতি কি হবে? আপনার জন্য শেখ হাসিনার জন্য কিন্তু কান্না করার মানুষ আছে, শেখ হাসিনার জন্য কিন্তু আফসোস করার মানুষ পাওয়া যাবে, আপনার জন্য তাও পাওয়া যাবে না। শেখ হাসিনার জন্য অন্তত 4 জন লোক পাওয়া যাবে কবর দেওয়ার খাটিয়ে, না আপনার জন্য পাওয়া যাবে না। আপনি আপনার ব্যক্তিগত সংস্থাকে বলে দিয়েন যে আমি এগুলো বলছি। আপনি কখনোই, আবারও বলি, রিপিট করছি, আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন, 5 কোটি সমর্থক, 5 কোটি সমর্থক এবং লাখে লাখে নেতাকর্মী থাকাকালীন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে জীবন রক্ষার জন্য। হাজার হাজার লাখো কোটি থাকার পরও তার কর্মীদের তাকে পালিয়ে যেতে চায়। আর আপনি তো ডক্টর সেটের ওই বালের এক গ্রামীণ ব্যাংক এনজিও বাংলাদেশে কোনোদিন, গ্রামীণ ব্যাংক নামে কোনো এনজিও থাকবে না, গ্রামীণ ফোন নামে কোনো ফোন বাংলাদেশে থাকবে না। কিছুদিন অপেক্ষা করেন, এগুলো থাকবে না, এগুলো নামই থাকবে না। আর এগুলো তো নাম দিয়েছেন জামাত ইসলাম, যেমন ইসলাম নয়, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি গ্রামীণ ফোন গ্রামীণ মানুষের অধিকার নাই, বাংলাদেশে গ্রামীণ মানুষের মালিক না, তেমনি গ্রামীণ ব্যাংক নয়। এদের কোথায় বাংলাদেশের পিপল তো, যদি ওই আবারও বলি, গালিব বলেছে, মির্জা গালিব, চুতিয়া কই কমি নেই হ্যাঁ গালিব, এক ঢুন্ড তো হাজার মিলেগা। এখন সেই মির্জা গালিব জীবিত থাকলে বলতো, চুতিয়া কই কমি নেই হ্যাঁ গালিব, এক ঢুন্ড তো লাখো মিলেগা, কাহা বাংলাদেশ মে মিলেগা, এক ঢুন্ড তো লাখো চুতিয়া মিলেগা। আপনি তো নেতারা তো চুতিয়া বানাই, আপনি কত বড় চুতিয়া বানিয়েছেন। গ্রামীণ ব্যাংকের মালিককে বাংলাদেশের জনগণ, কত বড় চুতিয়াগিরি একটা এখানে করছেন আপনি। আর বাংলাদেশের মানুষগুলি বিশ্বাস করে, বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মালিক বলে বাংলাদেশ, গ্রামীণ ফোনের মালিককে বাংলাদেশের 99% মেধাবীরা, ইউনিভার্সিটির ছাত্র জানে না যে গ্রামীণ ব্যাংকের মালিককে 99%। আমার এই ভিডিও শোনার পরে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, যাকে তথাকথিত মেধাবী বলা হয়, বুয়েট এবং তথাকথিত মেধাবী, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি, যা গিয়ে জিজ্ঞেস করবেন গ্রামীণ ফোনের মালিককে কোন দেশ, এরা 99% বলতে পারবে না এই মেধাবীরা। আপনি আমার এই ভিডিও দেখার পর জিজ্ঞেস করা শুরু করেন, যার সন্তান ঢাকাতে পড়ে, ডাবিতে পড়ে, ঢাকা বিশ্ব, যার সন্তান বুয়েটে পড়ে, সবচেয়ে বড় বিদ্যাপীঠ বলা হয়, বা আপনি যদি মনে করেন আপনার সন্তান সবচেয়ে মেধাবী, তাকে জিজ্ঞেস করেন যে গ্রামীণ ফোনের মালিক কোন দেশ। নাম দিচ্ছেন গ্রামীণ ফোন। ওই যে মৌলানা ভাসানী, আরেক চুতিয়া হচ্ছে মৌলানা ভাসানীর পন্থীরা হলো সবচেয়ে বড় চুতিয়া এই শালারা সারা বলে যে মানে তার ভারত বিরোধী যত বক্তব্য এগুলো দেয়, কিন্তু এইটা বলে না যে জামাতে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলাম তেমন ইসলাম নয়। এইটা ভাসানীপন্থীরা বলবে না, এই চুতিয়ার বাচ্চারা এগুলো বলবে না, এই চুতিয়ারা এই কথাটা বলবে না। তারা বলবে ইন্ডিয়া থেকে কি এসেছি দিল্লির রাজত্ব নিতে, দিল্লির রাজত্বের গোলামি করতে, তাই না? শোনেন, আবারও বলি, মিস্টার ডক্টর ইউনূস, নীল নদে বাংলাদেশের মেধাবীদের বলি, গ্রামীণ ফোন কিন্তু খোদ বাংলাদেশ না। জেনে নিও তোমার আব্বাদের কাছ থেকে, তোমাদের প্যানিক ভট্টর আব্বা জানে কিনা জিজ্ঞেস করো যে গ্রামীণ ফোনের মালিক কারা, গ্রামীণ ব্যাংকের মালিক কারা। বদমাইশি করার আর জাগাবো না। যাই হোক, আমি আবার বলি, বাংলাদেশে কোনোদিনই গ্রামীণ ব্যাংক নামে কোনো ব্যাংকের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, বাংলাদেশে কোনোদিন গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক থাকবে না। ডক্টর ইউনূসের কোনো অস্তিত্ব থাকবে না। ডক্টর ইউনূসের কোনো অস্তিত্ব নাই ওই দেশে। তার পোলাপান কোথায়? তার বউ একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে রাশিয়ান, সে থাকে আমেরিকায়, তার নাগরিকত্ব আমেরিকান। চিন্তা করে দেখেন, তার বউ একটা ইন্ডিয়ান আর একটা হচ্ছে রাশিয়ানটা তাকে তালাক দিয়েছে, তার বাচ্চারা থাকে আমেরিকায়। বাহ 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 বাহ, এরা দেশপ্রেমিক, বাহ 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 বাহ। হ্যাঁ, এরা দেশপ্রেমিক। শেখ হাসিনার পোলা আমেরিকায় থাকে, তার ভাগ্নিরা থাকে লন্ডনে। এতে দেশপ্রেমিক মানেন না। এই ডক্টর ইউনূসের পোলাপান দেশপ্রেমিক না, তাদের তো নাগরিকত্ব নেই বাংলাদেশের। আর ডক্টর ইউনূসের তো পাসপোর্ট আছে কয়েকটা, ঠিক আছে?
আবারও বলি মিস্টার ডক্টর ইউনূস, আপনাকে আবার কান ধরে জিবায় কামড় দিয়ে আপনাকে পালাতে হবে। আপনি বেইজ্জতি হওয়ার আগেই পালিয়ে যান বা আপনি অবসর নেন। আপনার ইজ্জত থাকতে, ইজ্জত তো নাই আপনার, কারণ যে রক্ত চুষে মানুষে ধনকুবের হয় তার আবার ইজ্জত কিসের, তার আবার তবে আপনি চলে যান দেশ ছেড়ে। আবারও আই রিপিট এগেইন এন্ড এগেইন, 5 কোটি নেতা, 5 কোটি সমর্থক শেখ হাসিনার, 5 কোটি শেখ হাসিনার জন্য জান দেওয়ার জন্য, খালেদা জিয়ার জন্য আছে, খালেদা জিয়ার জন্য জান দেওয়ার জন্য বহু লোক এই দেশ আছে, তো শেখ হাসিনার আরও বেশি আছে, জান দিয়ে দেওয়ার লোক আছে, মেয়া লাখ লাখ লোক শেখ হাসিনার নামে জান দিয়ে দিবে এই লোক আছে। সেই শেখ হাসিনাকে 5 কোটি সমর্থক কর্মী লাখ লাখ নেতা পালিয়ে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। আর আপনি তো ডক্টর ইউনূস তো শুক্রে 8 দিন আসছেন। আমার যতগুলো সমর্থক এই বাংলাদেশে আছে, আপনার তা আছে নেই। আমার জন্য বাংলাদেশে কেউ না কেউ আমার জন্য, আমার নিরাপত্তার জন্য দাঁড়াবে, যে কোনো দলের আমি গ্যারান্টি দিতে পারি। কেউ না কেউ আমার পাশে বলে আসেন আমাকে আপনাকে রক্ষা করবে। আপনাকে কেউ রক্ষা করবে না। সেনাবাহিনী তো বহুত দূর, সেনাবাহিনী তো আপনাকে চিনবেই না। আপনি রাজনীতিতে শিশু, কিছুই জানেন না বাংলাদেশের রাজনীতি, আর রাজনীতি তো বুঝেনি না। বাংলাদেশের রাজনীতি আপনি জিরো। আপনাকে নিংটি কাটে কান ধরে জিভায় কামড়ে আবার পালিয়ে যেতে হবে, যেতে হবেই, আপনাকে যেতে হবেই। তাও তো এটা আপনি ভালো একটা পরিণতি, আপনার কত খারাপ পরিণতি আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি তো চিন্তা করতেছেন যে জামাতের কাঁধে ভর করে, আমেরিকার কাঁধে ভর করে, জামাতি ঠেঙ্গা বোঝেন যেটাতে চলে আর কি, নিয়ে কাঁধে নিয়ে আপনি চলবেন। অত নালিয়া দেশের না। আপনি বাংলাদেশের আওয়ামী লীগ সম্পর্কে আপনার ধারণা নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সম্পর্কে আপনার ধারণা নাই, বাংলাদেশের বিএনপি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বিএনপি আপনাকে 6 বছর মানবে, জুতা পিটা করে আপনাকে দেশ ছাড়া করে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যদিও মির্জা ফখরুল বলেছে আমরা তাদের সময় দিব, ওটা বুকে পাথর রেখে বলেছে। এটা হচ্ছে নাটকবাজি কথা। রাজনীতিকেরা সবচেয়ে বড় নাটকবাজ। আপনাকে ওটা কথার কথা বলছে মির্জা ফখরুল সাহেব। বিএনপির লোকেরা 6 বছর আপনাকে সময় দিবে না, মির্জা ফখরুলকে সময় দিবে নাকি 6 মাস, যে ক্ষমতায় যেতে না পারলে তারা পদত্যাগ করাবে। আর আপনি তো ডক্টর ইউনূস, আপনি কানে ধরে আবার পালিয়ে যাবেন। আমরা যদি বেঁচে থাকে আমি দেখব, আর বেঁচে না থাকলে আমাকে যদি গায়েব করে দেন, বা আমাকে যদি আপনার ওই হেফাজতে পাকিস্তানিরা জামাতারা গায়েব করে দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি দেখব আপনি কিভাবে কানে ধরে বলবেন। আবার বলে দিলাম, আপনি কানে ধরে আবার বলবেন আমার রাজনীতি আসা ভুল ছিল। মিস্টার ডক্টর ইউনূস, সময় থাকতে, ইজ্জত থাকতে দেশ ছেড়ে চলে যান। বাংলাদেশকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েন না, বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েন না, বাংলাদেশকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিয়েন না। এই বাংলাদেশকে, আপনার জন্য এই বাংলাদেশ গৃহযুদ্ধের মুখোমুখি, আপনার জন্য এই বাংলাদেশ মৌলবাদী ক্ষমতা দখল করে নিতে যাচ্ছে, আপনার জন্য এই বাংলাদেশ দুর্ভিক্ষের মুখোমুখি। আমি আবার বলে দেই, বাংলাদেশে কিন্তু একটা দুর্ভিক্ষ হবে, এবং এই দুর্ভিক্ষে বহু লোক না খেয়ে মারা যাবে। ডক্টর ইউনূস, আপনি আগে পালিয়ে যান, কান ধরার আগে, আবার কান ধরার আগে আপনি চলে যান এই দেশ ছেড়ে। এই দেশকে রাজনীতিকদের হাতে থাকতে দেন, সেটা আওয়ামী লীগ নিক, বিএনপি নিক বা যেই নিক, রাজনীতিকদের হাতে থাকতে দেন। আপনি মহাজনগিরি শেষ। আপনি আপনার এই ব্যাংক, এই বাংলাদেশে আমেরিকার আব্বা বাইডেন ট্রাম্প এসে আপনার গ্রামীণ ব্যাংক রক্ষা করতে পারবে না। আপনার রাজনীতিতে জিরো, কিচ্ছু বোঝেন না আপনি। জাস্ট ওয়েট অ্যান্ড সি।